রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি বাস তুলে আমি দাঁড়টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এরকম রাত পোহাবার দেরি হতাশায় নিমজ্জিত হয়ে যদি একটা জাতি পতিত হয়, তাহলে কখনোই সে জাতির পরিবর্তন হয় না। আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে কবি নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্ধ্যাচল। আমরা সকল অন্ধকার বিদূরিত করে এই সমাজ ব্যবস্থাকে আলোর পথ দেখাবো। সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতিকে গড়ে তুলবো। আমাদের শিক্ষা, আমাদের নৈতিকতা, আমাদের মনন মেধার সমন্বয়ে একটা জাতি গঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশারুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাযলিকাল আযীম ফা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লাম ওয়া আনতা আল্লামুল গুয়ুব। কুড়িগ্রাম পলিটেকনিকের উদ্যোগে আয়োজিত আজকের পলিটেকনিকের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? কথা শুনতে শুনতে তো ক্লান্ত হয়ে পড়ছেন না? শেষ করতে পারলেই এখন বেশি তালি পাওয়া যাবে। আপনি যত তাড়াতাড়ি শেষ করবেন তালির পরিমাণ তত বেশি হবে। এখন আমাদের এই প্রোগ্রামটা আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে সাজাই আপনাদের জন্য। উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে এখান থেকে কিছু দেয়ার, কিন্তু সবাই আসলে সব কিছু নিতে পারে না। এক একজনের এক একটা পারপাস নিয়ে প্রোগ্রামে উপস্থিত হয়। আমি একটা গল্প বলি, প্রায় যে এক এলাকায় একজন ডাক্তার একবার চিন্তা ভাবনা করলো, ওই এলাকায় যত মানুষ মদ্যপায়ী আছে তাদের মদ পান থেকে বিরত রাখার জন্য কি করা যায় সেটা একটা চিন্তা ভাবনা করলো। তো সে চিন্তা ভাবনা করে দেখলো, মানুষকে যদি দাওয়াত দিয়ে নিয়ে এসে সুন্দরভাবে একটু বোঝানো যায় তাহলে সেটা বুঝবে। এই কারণে সে একটা 5 স্টার হোটেল ভাড়া করলো। ভাড়া করে সবাইকে ডাকলো, ইনভাইটেশন কার্ড দিল সবার কাছে, এবং খুব চমৎকারভাবে সেই কার্ডে লেখা থাকলো, সম্মানিত অতিথি, আগামীকাল বিকেল 4 ঘটিকায় অমুক হোটেলে আপনার আমন্ত্রণ। সম্মানিত অতিথি, আপনি উপস্থিত হয়ে সশরীরে আমাদেরকে সম্মানিত করবেন। এখন সে এই কার্ডটা পাওয়ার পরে খুবই গর্ববোধ করছে। মদ খাওয়া লোকের দাওয়াত দেয় সহজে মানুষ, মাতাল টাতাল। একটা দাওয়াত যেহেতু পাইছে, সে খুব আনন্দের সাথে আসছে। সে চিন্তা করছে এতদিন বাংলা মদ খেলেও আজকে অন্তত 5 স্টার হোটেলে গিয়ে এটা বিদেশি কিছু একটা পাওয়া যেতে পারে। তো সে নিয়ত করে গেছে সহি নিয়াতে। এবং ডাক্তার এরকম একটা সেমিনার করে সামনে হচ্ছে 2টা টিউব রাখলো, ভ্যাকিউম টিউব। এর মধ্যে একটার মধ্যে রাখলো হচ্ছে মদ, আর একটার মধ্যে রাখলো হচ্ছে নির্ভেজাল পানি, একেবারে মিনারেল ওয়াটার। এরপরে কেঁচো ধরে নিয়ে আসলো ডাক্তার 2টা, নিয়ে এসে একটা কেঁচো রাখলো মদের ভিতরে, আর একটা কেঁচোকে দিল পানির ভিতরে। এখন ডাক্তার বলছে যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এই মদের ভিতরে যে কেঁচোটিকে দেয়া হয়েছে তার কি অবস্থা হয়, আর পানির মধ্যে যে কেঁচোটি আছে তার কি অবস্থা হয়। তো কিছুক্ষণ পরে দেখা গেল মদের মধ্যে অ্যালকোহলের তেজস্ক্রিয়তার কারণে সে পানির সাথে মদের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল, কেঁচো একবার খণ্ড বিখণ্ড হয়ে মদের সাথে মিলে গেল। কিন্তু পানির মধ্যে মিনারেল ওয়াটারে যে কেঁচোটা আছে সে দিব্যি ঘোরাফেরা করছে। এক্সপেরিমেন্ট শেষ হলো। এখন ডাক্তার অডিয়েন্সকে ডেকে বলছে যে আপনারা বলেন তো এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনারা নিজেরা কি বুঝলেন। কেউ কোনো কথা বলে না, কেউ কিছু বুঝতে পারতেছে না আসলে। তো পিছন থেকে একজন মদ্যপায়ী দাঁড়িয়ে বলছে যে ডাক্তার সাহেব, মদ খেলে পাকস্থলীতে কেঁচো জন্মায় না। বুঝতে পারছেন? ডাক্তার হতাশ হলো, মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত টাকা খরচ করে 5 স্টার হোটেলে নিয়ে আসলাম,
এত সুন্দরভাবে বুঝাইলাম, আর বুঝলোটা কি? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, যে যা চিন্তা করে এর বাইরে সে যেতে পারে না। তা আপনি তো এখানে একটা মাইন্ড সেট আপ নিয়ে আসছেন যে শিবির এইখানে ডাকছে, যাই একটু নাস্তা পানি দিবে, একটা গোলাপ ফুল দিল, একটা ক্রেস তো আজকে নাই, এমনি ছোট একটা বই খাতা ধরাই দিয়ে বিদায় দিয়ে দিবে। এখন এই গিফটের ভলিউম দেখে হয়তো মন খারাপ হইতে পারে। আসলে ছাত্র শিবিরতে এত টাকা পয়সা নাই, আমাদের তো এই ছাত্ররাই আমরা সংগঠন করি, আমাদের কন্ট্রিবিউশন দিয়ে এই সংগঠনটা চলে, অল্প অর্ধেক যা টিউশনি করে যা ইনকাম হয়। সুতরাং ছাত্র শিবির যে অনেক কিছু আপনাদেরকে নিয়ে এসে রমরমা পরিবেশে এক একজনকে বিরিয়ানি টিরানি খাওয়ানোর সুযোগ আমাদের হাতে আসলে কম। এজন্য অনেকের মন খারাপ হবে, যাওয়ার সময় গালি দিতে দিতে যাবেন যে খাইয়ে কাজ পায় না, ঢাকা থেকে মেহমান আইছে, আইসা গাদি গাদি কথা শোনাই দিয়ে এরপরে আমার কিছু একটা ধরাই বিদায় দিয়ে দিল, এরপরে আর ডাকুক দেখি যাবানি, এরকম মনোভাব আছে নাকি আপনাদের? অনেকের মুখ বন্ধ হয়ে আছে, তার মানে আছে মনোভাব, এখনো আছে। তো যাদের আছে তাদের জন্য তো আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের এই জাতীয় প্রোগ্রামগুলো আপনাদের জীবনের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের জন্য এই স্টেজ যেটা আপনারা পার হয়ে আসছেন, স্টেজটা পার হয়ে আসার কারণে কিছু অ্যাডভাইস আপনাদেরকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির দেয়, তার দল ভারী করার জন্য আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে ডাকে নেয়। আপনাদের কাছে একটা গোলাপ ফুল দিছে না? আছে ফুলটা আপনাদের কাছে? একটু উঠান তো সবাই, সবাই একটু ফুলটা উঠান তো সবাই। সবাইকে যদি না দেয় কর্তৃপক্ষ, সবাইকে একটু ফুলটা দেন। একটা গোলাপ ফুল অনেকেই তো উঠান নেই, তাকে দেয়নি। সবাই একটু উঠান, এই ভিডিও করবে, সুন্দর লাগবে। একটু নাড়ান, মনে হয় যে বাগানে আছি আমরা, বাগানে ফুল নাড়ানাড়ি হচ্ছে, খুবই চমৎকার লাগছে। আপনারা কি দেখতে পাচ্ছেন চমৎকার এই দৃশ্য? তাহলে হাত নামান। দৃশ্যটা কিন্তু আমি উপভোগ করতে পারলাম, আমার ওই অডিয়েন্সে যারা আছে তারা কিন্তু উপভোগ করতে পারছে, কিন্তু আপনি আসলে উপভোগ করতে পারেন নাই। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দুইটা লেসন আছে। আপনাদের কাছে যে ফুলটা দেয়া হয়েছে, এটা যদি অনেক পুরাতন, রুগ্ন, শুষ্ক, নষ্ট, পচা একটা ফুল আপনার হাতে দেয়া হতো, আপনি কি আপনার হাতে এই ফুলটা রাখতেন? আসলে ছুঁড়ে ফেলে দিতেন। যে দিছে দেওয়ার সময় বলতেন ভাই এগুলো দেওয়ার চাইতে না দেওয়া ভালো, এগুলো দিও না তুমি। কিন্তু আপনার ফুলটা দেখে কিন্তু আকর্ষণ বেড়েছে, এবং এই ফুলটা নিয়ে আপনি বাড়িতে যখন যাবেন দেখবেন আপনার কাছে আমার এরকম সংবর্ধনা যখন দিত আর ফুল দিত, রজনীগন্ধার স্টিক, গোলাপ ফুল, আমি বাসায় গিয়ে আম্মারে বলতাম যে আমারে আগে একটা টব দাও, পানি দাও, এই ফুলটারে আমি প্রিজার্ভেশন করে রাখবো। আমি জানি এই ফুলটা আসলে 2 দিন 3 দিন পরে পচে যাবে, কিন্তু আমার আয়োজন দেখে আম্মা বলতে হতো এটা কি অনেক দিন বেঁচে থাকবে, তুই এত, মানে অনেক সময় টব যখন পেতাম না তখন হচ্ছে বোতল কাটতাম, বোতল কেটে এর ভিতরে পানি ভরে এরপরে আমার যে পড়ার টেবিল তার এক কোণে সুন্দর করে এটা সাজিয়ে রাখতাম। আমি মনে করতাম যে এই ফুলটা আসলে অনেক দিন বেঁচে থাকবে, কিন্তু এটা বাঁচে না। 5 দিন 7 দিন পরে এটা আস্তে আস্তে তার রূপ রস হারিয়ে ফেলে। তার মানে এইটার সাস্টেনেবিলিটি আসলে কম। এটা যতক্ষণ পর্যন্ত এর রূপ রস আছে, গন্ধ আছে, অথবা এর সৌন্দর্য আছে, ততক্ষণ পর্যন্ত এই ফুলের প্রতি আমাদের আকর্ষণ আছে। যখন এই ফুলের প্রতি ফুল নষ্ট হয়ে যাবে, আমাদের আকর্ষণটা আস্তে আস্তে এই ফুল থেকে শেষ হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে আপনাদের কাছে আমি যখন এরকম নাড়াতে বললাম, উপর থেকে আমার দেখতে খুবই ভালো লাগছে, এখানে ভিডিও করা হয়েছে, ভিডিওটা আপনারা যখন দেখবেন আপনি চিন্তা করবেন যে আল্লাহ, এই প্রোগ্রামে আমি ছিলাম, এত সুন্দর একটা প্রোগ্রাম, এখানে এরকম ফুল নাড়াইলে এত সুন্দর দেখা গেছে, অথচ আমি বসে থেকে এরকম কোনো ফ্লেভারই পাইনি। আসলে আপনি যে স্টেজে বসে আছেন সবাই একই রিদমে বসে আছেন, একই ফ্লেভারে, একই লেভেলে বসে আছে। এর ফলে আপনি আপনার সামনের জনেরটা দেখতে পান, আপনার পেছনের জনেরটা দেখতে পান, কিন্তু হোল সবারটা আপনি আসলে দেখতে পান না। কিন্তু আমি এই যে উপরে বসে আছি, উপরে দাঁড়িয়ে আছি, উপরে ভাইয়ারা বসা আছে, এখান থেকে আবার সবাইকে দেখা যাচ্ছে। সুতরাং এখানে সিচুয়েশন হচ্ছে দুইটা। এক হচ্ছে আমাকে, যেহেতু আমি উপরে আছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি, সৌন্দর্যটা আমি এখান থেকে গ্রহণ করতে পারছি। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আপনাদের মতো লক্ষ লক্ষ ছাত্রদেরকে আমরা পরিচালনা করছি, সুতরাং আমাদের কাছে এমন কিছু তথ্য আছে যে তথ্যটা আসলে এই লেভেলে আপনার কাছে নাই। আপনার জীবন গঠনের জন্য এমন কোনো ফর্মুলা যেগুলো আপনার জানা প্রয়োজন, যা আপনার সামনের দিনগুলোকে মসৃণ করবে, সেই জিনিসটা অনেকেই জানে না, যার ফলে সে ঝরে পড়ে যায়।
এখন আপনাকে আমি সেই কিছু জিনিস অ্যালার্ম করার জন্য, সতর্ক করার জন্য সেগুলো কিছু বলার চেষ্টা করব। এবং আপনি মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত নিজের জীবনকে ফুলের মতো করে সুশোভিত রাখতে পারবেন, এই সোসাইটি ততক্ষণ পর্যন্ত আপনাকে অ্যাকসেপ্ট করবে। যখন আপনার রূপ, রস, আপনার যৌবন, আপনার জৌলসতা সব নষ্ট হয়ে যাবে, ওই ফুলটাকে যেমনিভাবে আপনি নষ্ট হয়ে গেলে আপনার টেবিলে আর সংরক্ষণ করে রাখেন না, আপনি ফেলে দেন, তেমনিভাবে এই সোসাইটি ঠিক আপনাকে ওইভাবেই ফেলে দেবে যেমনিভাবে ওই ফুলের রূপ, রস নষ্ট হয়ে গেলে আপনি ফুলটাকে ফেলে দেন। এখন সোসাইটিকে টিকে থাকতে গেলে আপনার নিজের ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি, স্কিলনেসকে ডেভেলপ করার কোনো বিকল্প নাই। সেই জিনিসটাকে ডেভেলপ করার জন্যই ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে হেল্প করে বা সহযোগিতা করে, এবং সেই প্রোগ্রামটাই কিন্তু এইখানে আপনাদেরকে ডাকা হয়েছে। দেখেন, আমাদের বাংলাদেশে অনেকগুলো ক্রাইসিস আছে। এই ক্রাইসিসগুলোকে ওভারকাম করে আমি তো এইখানে যারা বসে আছি, একটা রঙিন স্বপ্ন নিয়ে এখানে আমরা সবাই আসছি যে আমরা ডিপ্লোমা পাস করব, এরপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ব, বিএসসি পাস করার পরে ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যোগদান করব, সেখান থেকে আমার নামের আগে বলবে ইঞ্জিনিয়ার অমুক, ইঞ্জিনিয়ার তমুক, লাক্সারিয়াস একটা লাইফ হবে, বিদেশে হায়ার স্টাডি করতে যাব, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব, নতুন নতুন জিনিস আবিষ্কার করব। কত শত স্বপ্ন আমার বুকে আমি বুনেছি, কিন্তু আপনি কি জানেন আপনার এই স্বপ্নটা ভেঙে যেতে পারে আপনার অদূরদর্শিতা, আপনার প্রস্তুতির গ্যাপের কারণে, অল্প কিছুদিনের ব্যবধানে। ঘটনা আসলে কি ঘটতে পারে, আমার দেশ আসলে আপনাকে কতটুকু দিতে পারবে, সেই জিনিসটা আপনাকে জানা উচিত এবং এখন থেকেই সেই প্রিপারেশনটা নেওয়া উচিত, যেটা হয়তো আপনার শিক্ষকেরা আপনাকে ওইভাবে খোলামেলা বলবে না, আপনার বাবা মা বা পরিবারের কাছ থেকে সেই জিনিসটা আপনি শুনবেন না, যে জিনিসটা আজকে আপনাদেরকে সতর্ক করার জন্য আমরা এখানে ডেকে নিয়ে আসছি। শীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলগুলোতে ডাইনোসরের বসবাস ছিল। পৃথিবী যখন গ্লোবালাইজেশন আর টেম্পারেচার হট হওয়ার কারণে, সি লেভেল রেইজ করার কারণে, গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সারা পৃথিবীর তাপমাত্রা যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে, সি লেভেল রেইজ করছে, বন বাদার সবগুলো ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে, তখন এই ডাইনোসর পৃথিবীর আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট করতে না পেরে পৃথিবী থেকে তারা হারিয়ে গেছে। কিন্তু এই পৃথিবীতে তেলাপোকা ছিল হাজার 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 বছর ধরে, সে তেলাপোকা এখনও টিকে আছে, কিন্তু হস্তির পরিমাণ কমে যাচ্ছে, কারণ তাদের বসবাসের জন্য যে এনভায়রনমেন্ট থাকা দরকার ছিল সেটা নাই। আর পরিবর্তিত এনভায়রনমেন্টে তারা নিজেদের মধ্যে সেই অ্যাডাপ্টেশন কোয়ালিটিও ডেভেলপ করতে পারে না, যার ফলে বলা হয় যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনও টিকিয়ে আছে। তেলাপোকার বৈশিষ্ট্য হলো শীত আবহাওয়ার মধ্যে সে টিকে থাকতে পারে, স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে টিকে থাকতে পারে, প্রচণ্ড গরমের মধ্যেও, দাবদাহের মধ্যেও তারা টিকে থাকতে পারে। এ কারণে তার এই অ্যাডাপ্টেশন কোয়ালিটির কারণে পৃথিবীতে সে সাস্টেইন করছে, এবং আশঙ্কা করা হচ্ছে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই তেলাপোকা টিকে থাকতে পারবে, কারণ তার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সেই অ্যাডাপ্টেশন কোয়ালিটি দিয়ে দিয়েছে। আপনার সমাজ ব্যবস্থায় আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন সমাজের চাহিদা অনুযায়ী আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনি যখন নিজেকে গড়ে তুলতে পারবেন না, তখন আপনি সমাজ থেকে ছিটকে পড়ে যাবেন। আইনস্টাইনের একটা বক্তব্য আছে, তিনি বলেছেন, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি এই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে পারো, ইউ মাস্ট কিপ মুভিং, তুমি ব্যালেন্স ঠিক রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। যদি তুমি বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও আর যদি চিন্তা করো তুমি স্টিল থাকবা, তোমাকে হেল্প নিতে হবে, হয় ওই যে স্ট্যান্ডের হেল্প নিতে হয়, অথবা ডাবল স্ট্যান্ডের বাইরে গিয়ে তোমাকে প্যাডেল ঘোরাতে হয়, না হলে তুমি ডান দিকে কাত হয়ে যাবা অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যাবা। জীবনের এই চলার পথে এখন তোমাকে কি ধরনের স্ট্রাগল সামনে আসছে, এখান থেকে এখন লেসন নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তুমি যদি মনে করো এই যে এসএসসি পাস করছি, কতই বা বয়স হইলো, এখন আর এগুলা নিয়ে চিন্তা করে লাভ কি, বাপের হোটেলে খাচ্ছি, মায়ের হোটেলে ঘুমাচ্ছি, এগুলো নিয়ে চলছি ফিরছি ভালোই, কলেজে আসছি, গুন্ডামি করব একটু, এরোর পিছনে একটু ঘুরবো, এরপরে মারামারি করব, খেলাধুলা করব, লাইফ ইজ এনজয়িং ম্যাটার। এইটা আমাদের এখন সাইকোলজিতে ভালোভাবে খেপছে। এবং পলিটেকনিকের স্টুডেন্টরা যে পরিমাণে মারামারি করে, বাংলাদেশের অন্য কোনো ইনস্টিটিউটে ছাত্ররা এত মারামারি করে না। কারণ কেবল এসএসসি পাস করে আসে, রক্ত গরম, ফিউচার নিয়ে এত ভাবার সময় নাই। কিন্তু কিছুদিন পরে, 1-2 বছর 3 বছর যাওয়ার পরে রিয়ালিটির ফ্রেমে যখন নিজেকে দেখতে পাবা,
তখন বুঝতে পারবা আমার এখন কতটুকু পথ আমি এগিয়ে চলে আসলাম, এখন আমার আসলে কি করণীয় আছে। নিঃসন্দেহে এই পর্যন্ত আসতে গিয়ে তোমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তোমাদের সাথে যারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তোমার বাবা তোমার মা যখন তোমাকে হাতে ধরে স্কুল আঙিনা মাদ্রাসার আঙিনাগুলোতে পৌঁছে দিয়েছিল, তুমি সেই দিনটির কথা হয়তো মনে করতে পারো। তোমার সাথে ওই দিনে তোমার সাথে প্রায় 26 লক্ষ বন্ধু এবং বান্ধবীরা একসাথে ক্লাসে অভিমুখে মায়ের হাত ধরে বাবার হাত ধরে সেই ছোট্ট শিশুটি যাত্রা শুরু করেছিল। কিন্তু 10 বছরের ব্যবধানে অবস্থা কি হয়ে দাঁড়ালো। নবম শ্রেণীতে যখন সে রেজিস্ট্রেশন করলো তোমাদের সাথে, তোমাদের বন্ধুরা, তখন সেখানে এসে 7 লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল। 26 লক্ষ স্টুডেন্টের মধ্যে 19 লক্ষ স্টুডেন্ট তোমাদের সাথে রেজিস্ট্রেশন করতে পারলো। যারা রেজিস্ট্রেশন করেছিল তারা আসলে এসএসসি পরীক্ষা তোমাদের সাথে দেওয়ার মানসিকতা নিয়েই রেজিস্ট্রেশন করেছিল। কিন্তু 2 বছর এসএসসি পরীক্ষায় আসতে আসতে সেখান থেকে কয়েক হাজার স্টুডেন্ট, অন্তত 8 থেকে 10,000 স্টুডেন্ট ঝরে পড়লো, যারা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে নাই। কেউ হচ্ছে মৃত্যুবরণ করেছে, কেউ অসুস্থ হয়ে ঘরের আঙিনায় রয়েছে অথবা হাসপাতালের বেডে কাতরাচ্ছে, আর কেউ দারিদ্রতার কষাঘাতে নিমজ্জিত হয়ে তার পারিবারিক ব্যস্ততায় পরিবারের হাল ধরতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে বাছাই করে 19 লক্ষ স্টুডেন্ট যারা এসএসসি পরীক্ষা দিয়েছে সেই কাতারে তোমাকে সুস্থতার সাথে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, তোমার সাথে আবার যারা যাত্রা শুরু করেছিল তাদের মধ্যে মাত্র 13 লক্ষ স্টুডেন্ট পাশ করেছে, সেখানে আবার 6 লক্ষ বা 7 লক্ষ স্টুডেন্ট তোমার সাথে এসএসসি পাসই করতে পারে নাই। তার মানে ওই 1 ক্লাস থেকে যাত্রা শুরু করে তোমার সাথে এসএসসি পর্যন্ত আসতে গিয়ে অর্ধেক স্টুডেন্ট যাদের শিক্ষা জীবনের সমাপ্তি ঘটেছে, এখন তুমি আবার যাত্রা শুরু করেছো এক অজানা গন্তব্যের দিকে। কারণ এই দেশে শিক্ষিত হওয়ার পরে বেকারের পরিমাণ অনেক বেড়ে যায়। শিক্ষিত হয়ে বাংলাদেশে এখন সরকারি হিসেব মতে 27,04,000 বেকার আছে, বেসরকারি হিসেবে সেইটা বলছে 29 লক্ষ বেকার। আরও কোনো জরিপে বলছে প্রায় 40 লক্ষ বেকার বাংলাদেশে আছে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাশ করে আসলে কোনো চাকরি পাচ্ছে না। তাহলে কারা চাকরি পাচ্ছে? অথচ এই বাংলাদেশেই অন্তত 12 লক্ষ আছে বিদেশি নাগরিক, ভারতের নাগরিক যারা বাংলাদেশে চাকরি করছে। চায়নার নাগরিকরা বাংলাদেশে চাকরি করছে। বিদেশ থেকে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করে মেট্রো রেলের প্রজেক্ট চালাচ্ছে, সেখানে টানেল তৈরি করছে। বঙ্গবন্ধু টানেল যেটা করা হলো, মেট্রো রেল প্রজেক্টে, পদ্মা সেতুর প্রজেক্টে শত শত শ্রমিক বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আমার দেশের ইঞ্জিনিয়ার শ্রমিক সেখানে কাজ করতে পারে নাই। অথচ আমার দেশে যে পরিমাণে টাকা লুটপাট করা হয়েছে, বিদেশি সংস্থাকে ধার করা হয়েছে, জাইকাকে ধার করা হয়েছে। জাইকা যখন আমার দেশের বাজেট করছে, তুমি অবাক হয়ে যাবা এই বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে কতটা কারণ আছে। আওয়ামী ফ্যাসিবাদের আমলে 234 বিলিয়ন ডলার এই দেশ থেকে শুধু পাচার হয়েছে। এই পরিমাণে টাকা 240 বিলিয়ন ডলার শুধু পাচার করেছে। বাংলাদেশে যে মেট্রো রেল চালু করছে, এই মেট্রো রেলের তোমরা দেখছো যে একটা বেয়ারিং ভেঙে মানে খুলে পড়ে গিয়ে গতদিন একটা মানুষ, আবুল কালাম নামে একজন ব্যক্তি বাংলাদেশের, সেদিন মারা গেছে। এই মেট্রো রেল প্রজেক্ট চালু করতে গিয়ে যে পরিমাণে টাকা স্যাংশন দেওয়া হয়েছে, এশিয়ার মধ্যে আর কোনো দেশে মেট্রো রেলে এত পরিমাণে টাকা বিনিয়োগ করা হয় নাই। ইভেন ভারতে মেট্রো রেল চালু করা হয়েছে, একই ধরনের প্রজেক্ট, সেই প্রজেক্টে যা খরচ হয়েছে বাংলাদেশে তার চাইতে 5 গুণ বেশি খরচ হয়েছে। এরপরেও বাংলাদেশের বেয়ারিং খুলে খুলে পড়ে মানুষের মৃত্যু হয়। এই হচ্ছে আমার দেশ, 5 গুণ বেশি। এরপরে আবার রিভাইজ বাজেটের জন্য গভর্নমেন্ট এবার জাইকাকে বলছে তোমরা এত বাজেট দিছো কেন। জাইকা কয়দিন পরে আমার দৃঢ় বিশ্বাস তারা ফিডব্যাক দিবে যে তোমার দেশের এমপি মন্ত্রীরা যারা ছিল তারাই তো 5 গুণ বেশি বাজেট আমারে দিতে বলছে। কারণ আমি তো 1 গুণ বাজেট নিয়ে কাজ করবো, আর 4 গুণ তো তোমার ওই মন্ত্রী মিনিস্টাররাই খেয়ে সাফ করে দিবে। এদেশের রাজনীতিবিদের চরিত্রই হচ্ছে এরকম। এরকম পরিমাণে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে, অথচ ইকোনমিক হাব তৈরি করে আমার দেশের কোনো উন্নয়ন ঘটায়নি। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই উত্তর অঞ্চলকে যে পরিমাণে উর্বর করে ইকোনমিক জোন তৈরি করে ছাত্রদের কর্মসংস্থান তৈরির সুযোগ ছিল, তার শিকেভাগও না করে মেট্রো রেল প্রজেক্ট, এরপরে পদ্মা সেতু, এরপরে টানেল, এরপরে মহা প্রজেক্ট চালু করে উন্নয়নের মহাসড়কে জাতিকে উঠিয়ে দিয়ে তলা ফাঁকা করে সব কিছু নিয়ে উজাড় করে দিয়েছে এই ফ্যাসিবাদ। বিনিময়ে কি হচ্ছে, আমার দেশের বেকারের পরিমাণ বাড়ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় নাই। হাতে গোনা কিছু ডেভেলপমেন্ট আমার দেশে হয়েছে, বাহ্যিক ডেভেলপমেন্ট,
কিন্তু জনগণের পেট এখনো ক্ষুধার্ত অবস্থায় আছে। এদেশের এখনো পর্যন্ত প্রায় 50% উপরে মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দেশের তরুণ সমাজকে ইউটিলাইজ করা হচ্ছে না, অথচ বর্তমানে এই বাংলাদেশে কর্মক্ষম যুবকের পরিমাণ 65%। এই কর্মক্ষম যুবকের যে পরিমাণে কর্মসংস্থানের দরকার ছিল তাদেরকে সেভাবে ট্রেন আপ করা হচ্ছে না। তুমি জানো না এই কারিগরি শিক্ষার কতটা গুরুত্ব, যেই গুরুত্বের অংশীদার তুমি হয়েছো, কিন্তু এই রাষ্ট্র তোমাকে মূল্যায়ন করতে পারবে না। আমরা দেখেছি পৃথিবীতে 40-50 বছরের ব্যবধানে যারা উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তোমরা পড়েছো, হলোকাস্টের ইতিহাস তোমরা পড়েছো। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্তত 5 থেকে 7 কোটি মানুষ মৃত্যুবরণ করেছে। সেই যুদ্ধে জার্মানি ক্ষতবিক্ষত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি অক্ষশক্তি ছিল, সেই জার্মানি যুদ্ধ বিধ্বস্ত হয়ে যখন জাতিগতভাবে পতিত হয়েছে, অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই জার্মান জাতি মাত্র 20 বছরের ব্যবধানে আজকে পৃথিবীকে আবার নেতৃত্ব দিচ্ছে। এর পিছনে মূল কারণটা কি জানো? জার্মান জাতির 73% কারিগরি শিক্ষায় শিক্ষিত। সে দেশের ইনস্টিটিউটগুলো এমনভাবে গড়ে তোলা, মাত্র 27% ছাত্রছাত্রী পাবা যারা বাংলা ইতিহাস মানে তাদের জার্মান ভাষা, তারপরে হিস্ট্রি, এরপরে হচ্ছে সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, এই জাতীয় সাবজেক্টগুলো পড়ে। এই সাবজেক্টগুলো এত লিমিটেড, ওই রাষ্ট্রের জন্য কতজন সোশ্যাল সায়েন্টিস্ট প্রয়োজন, অতজনের জন্যই সোশ্যাল সায়েন্স বরাদ্দ। এর বেশি আগানে বাগানে রাস্তাঘাটে সোশ্যাল সায়েন্স পড়ায়, এরপরে তারা বোঝা তৈরি করে না রাষ্ট্রের জন্য। তারা কি করে? ছোটবেলা থেকেই একটা ছাত্রকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে, বড় বড় ইউনিভার্সিটি তৈরি করে রাখছে। জার্মানিতে যাওয়ার সুযোগ থাকলে সেখানে পড়াশোনা তোমাদের জন্য কিন্তু ফ্রি। শুধু জার্মান ভাষাটা যদি তুমি শিখতে পারো, ডিপ্লোমা পাস করার পরে জার্মানিতে তুমি যাবা, ওইখানে তোমার লেখাপড়ার খরচ একেবারেই ফ্রি। এরপরে তুমি অতিরিক্ত ইনকাম করতে পারবা, কারণ পার্ট টাইম কাজের সুযোগ আছে। এরপরে তুমি দেশেও পাঠাইতে পারবা, প্রতি মাসে অন্তত 20,000, 30,000, 40,000, কেউ যদি ভালো দক্ষতা সম্পন্ন হয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখও পাঠাইতে পারে। নিজেও চলে, পড়াশোনাও করে, দেশের বাইরে দেশে টাকাও পাঠাতে পারে, কারণ ওইখানে লেখাপড়া ফ্রি। জার্মান জাতি লেখাপড়ার পেছনে এত বেশি ইনভেস্ট করেছে, কারিগরি শিক্ষা কর্মক্ষেত্র এত বেশি বানিয়েছে, বিদেশ থেকে তার রপ্তানি করতে হয় না অনেক জিনিস, নিজে মেশিনারি উৎপাদন করতে পারে, তার শ্রমিকদেরকে দক্ষ করে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষত বিক্ষত সেই জার্মান জাতি আজকে পৃথিবীতে আবার ইউরোপের সেই একটা উন্নতশীল একটা জাতিতে পরিণত হয়েছে। তুমি দ্বিতীয়তে যাও জাপান, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নিক্ষেপ করে এ জাতিকে এমনভাবে ধ্বংস করা হয়েছিল। সেই হিরোশিমা নাগাসাকিতে এখনো পর্যন্ত যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে। সেই পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তা আজকে তাদেরকে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে, ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে সে জাতি। কিন্তু সে জাপান আজ পৃথিবীতে উন্নত জাতির তালিকায় জাপানের নাম রয়েছে। সে জাপান তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত শুকিয়ে ওঠার জন্য তার জাতিকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ গ্রহণ করেছিল। তাদের এখন পর্যন্ত জাপানে 66% ছাত্র যারা শুধু কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। আমার দেশে যদি হিসাব করো সেটা পাবা 10 থেকে 12%। অথচ এই দেশটা 54 বছর পার করে ফেলছে, তার এখন এত সুযোগ ছিল, সে সুযোগগুলো কাজে লাগায় না। তুমি যাও সিঙ্গাপুরের দিকে, আজকে সিঙ্গাপুর অর্থনীতির দিক থেকে লিটল ড্রাগন হয়েছে। বাংলাদেশের সমসাময়িক সময়ে এই দেশটা স্বতন্ত্র বোধ বজায় রেখে তার ইকোনমিক পলিসি গ্রহণ করেছিল। সিঙ্গাপুরের 65% শিক্ষার্থী যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরছে। তুমি যাও সাউথ কোরিয়ায়, সেখানে দেখবা 63% ছাত্রদেরকে তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়। তুমি যাও পার্শ্ববর্তী দেশ চায়নাতে, সেখানে 55% ছাত্রকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হয়। 140 কোটি মানুষের বিশাল একটা দেশ, সেই দেশ সাইমালটেনিয়াসলি মাত্র 40 বছরের ব্যবধানে উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করেছে। পৃথিবীর ইকোনমির সুপার পাওয়ার হয়ে গিয়েছে। আমেরিকার পাশাপাশি প্যারালাল তারা এখন তাদের ইকোনমি চালায়, সারা পৃথিবীব্যাপী তাদের ইনভেস্টমেন্ট আছে। বাংলাদেশে তারা বড় বড় মেগা প্রজেক্ট চালু করতে চায়, কারণ তাদের কারিগরি দক্ষতা দিয়ে দেশের অভ্যন্তরে এমন ডেভেলপমেন্ট তারা করছে। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি তারা ঢাকা শহরের মতো ছোট্ট একটা রাষ্ট্র তৈরি করছে। গুয়াংজু, তারপরে হচ্ছে হুয়াংপু, আর হচ্ছে ম্যাকাও, এর পার্শ্ববর্তী একটা ছোট্ট জায়গা যেটাকে তারা বলেছে গ্রেটার বে এরিয়া।
এই গ্রেটার বে এরিয়ার বর্তমান ইকোনমিক ভ্যালু হয়েছে 2.2 ট্রিলিয়ন ইউএস ডলার, যা পৃথিবীর 10টি লার্জেস্ট ইকোনমিক পাওয়ারের মধ্যে একটা। তারা টার্গেট করেছে 2030 সালের ব্যবধানে এই পাওয়ারটা তারা নিয়ে চলে যাবে 4.8 ট্রিলিয়ন ডলার, যা হবে পৃথিবীর প্রথম 5টা সুপার পাওয়ারের মধ্যে একটা। একটা রাষ্ট্রের মধ্যে ছোট্ট একটা জায়গাকে এত শক্তিশালী একটা ইকোনমিক বেসমেন্টের উপর তারা দাঁড়িয়ে ফেলেছে। সেখানে যে তুমি অবাক হয়ে যাবা, সব প্রযুক্তি অটোমেশন, রোবোটিক সিস্টেম, সিগন্যালিং সিস্টেম, সব কিছু অটোমেশনের মাধ্যমে চলে। তারা তাদের কারিগরি শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়েছে, 17,000 ইউনিভার্সিটি তারা ডেভেলপ করেছে, যেখানে কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে ইউনিভার্সিটিতে বিএসসি পড়তে পারবে, রিসার্চ সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়, গবেষণা করলে গভর্নমেন্টের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়, ফ্রি শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়, তাকে উপর্যুপরি আরও বেশি বৃত্তি, উপবৃত্তি, যত সুযোগ সুবিধা দরকার এই টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো সেগুলো বরাদ্দ দিয়ে রাখছে। জাতিকে এমনি এমনি দাঁড়ায়, তারা কোনো কিছু বাংলাদেশ বা বিদেশ থেকে রপ্তানি আমদানি তাদের করতে হয় না। তারা রপ্তানি নির্ভর একটা দেশ, পৃথিবীর সব দেশে তারা রপ্তানি করবে, কেউ কারো কাছ থেকে সে কোনো কিছু কিনে না, একটা ব্লেড পর্যন্ত তার কিনতে হয় না। সে যা আবিষ্কার করতে পারে না, যা তার দেশে নাই, সেইগুলা সে যতক্ষণ পর্যন্ত তৈরি করতে না পারে ততক্ষণ পর্যন্ত ব্যবহারই করে না তার দেশের নাগরিক। সে শুধুমাত্র তেল তার নাই, এটা তো জমিনে মানে নিচ থেকে হইতে হয়, তেল তো আর আবিষ্কার করা যায় না, বানানো যায় না, এই জন্য তারা তেলটা শুধু বাইরে থেকে আমদানি করে। এরপরেও তাদের ওইখানে যত গাড়িতে আমি চলেছি, কোনো গাড়ি তেলে চলে না, সব সোলার পাওয়ারে চলে, রিনিউয়েবল এনার্জির হাব তৈরি করে ফেলছে, কোনো দূষিত নাই, দূষণ নাই। টোটাল বেইজিং শহরে 25 কোটি মানুষের বসবাস, কিন্তু কোনো দূষিত নাই, দূষণ নাই, কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো হর্ন বাজে না সেই দেশে। আমার এখানে বসে থাকলে এইখানে প্রোগ্রামই করতে পারতেছি না, হর্নের যন্ত্র নাই। আর সেই সিটিটা হচ্ছে পৃথিবীর টেরা সিটি, যে সিটিতে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে, হর্নের আওয়াজ তুমি পাবা না সেখানে গেলে। নিট অ্যান্ড ক্লিন একটা শহর, সন্ধ্যা 6টার মধ্যে সব ঘুমায় যায়, ফজরের পর থেকে তাদের 8:30 থেকে অফিস। আর অন্য অন্য শহর গুয়াংজু, মানে তারপরে হচ্ছে অন্য অন্য যে সিটিগুলো আছে, সাংহাই, তারপরে হুয়াংপু, এইসব জায়গাগুলোতে শিজেন, সেখানে 7:30 থেকে তাদের অফিস, 7:30 থেকে দুপুর পর্যন্ত অফিস করে, এরপরে পরিবার নিয়ে সময় দেয়, ফিজিক্যাল এক্সারসাইজ করে, সন্ধ্যার পরে যে ঘুমায় পড়ে, ফজরের আগে উঠে যায়। আমরা উঠি ফজরের নামাজে, ওরা তো কমিউনিস্ট, নামাজ কালাম পড়ে না, কিন্তু তাদের জীবনযাত্রা সম্পূর্ণ ইসলামিক কায়দায় তারা করে। সব চিকুন, কৃষকায় খায় অনেক বেশি, কিন্তু চিকুন, কোনো জাঙ্ক ফুড খায় না তারা, তেল দিয়ে রান্না করা কোনো ফুড খায় না, সয়া সস দিয়ে রান্না করা ফুড খায়। এমন টেকনোলজির আবিষ্কার করে ফেলছে। সাংহাই টাওয়ারে তোমরা যদি সুযোগ হয় সেখানে যাবা, সাংহাই পৃথিবীর লাক্সারিয়াস শহরগুলোর মধ্যে এবং এক্সপেন্সিয়াল শহরের মধ্যে 3-4 নম্বরে আছে। সেখানে সাংহাই টাওয়ার 100 তলার উপরে টাওয়ার, সেই টাওয়ারে আমাদেরকে লিফটে করে উঠাইলো 30 সেকেন্ডের ব্যবধানে, সুপারসনিক লিফট, 30 সেকেন্ডের ব্যবধানে 120 তলা 15 তলায় উপরে উঠাই ফেলছে আমাদেরকে। মানে দাঁড়াইলাম আর দেখলাম যে উপরে উঠে চলে আসছে, একবারে মেঘ দেখতে পাচ্ছি, মেঘের উপরে উঠে চলে গেছি আমরা। এই হচ্ছে তাদের প্রযুক্তি, অবাক করা প্রযুক্তি। সন্ধ্যার পরে 5 স্টার হোটেলে থাকা, সেখানে গভর্নমেন্ট ডেলিগেশন হিসেবে আমাদের নিয়ে গেছে। সন্ধ্যার পরে কোনো কিছু অর্ডার দিলে মানুষ আর পাওয়া যায় না, সেখানে ওই অটোমেটিক্যালি যে যন্ত্রগুলো আছে, রোবট আছে, রোবট মানুষের মতো ফাংশন করছে। তুমি যা অর্ডার দিবা, তার সাথে কথা বলবা, সে তোমাকে ফিডব্যাক দিচ্ছে, নাস্তা দিয়ে যাচ্ছে, এরপরে মানুষের মতো চলাফেরা, তার লিফটে উঠতেছে, একা একা সব চলছে। আবার সময় হয়ে গেলে তার যখন পাওয়ার কমে যাচ্ছে, তখন যে নিজে নিজে যে চার্জে বসে যাচ্ছে। অবাক করা কাণ্ড না? টেকনোলজির উৎকর্ষতা তারা এইভাবে সাধন করেছে। এত বেশি সায়েন্স ফেস তারা করে, কারিগরি শিক্ষায় এত বেশি গুরুত্ব তারা দিয়েছে। ইঞ্জিনিয়াররা যদি না থাকে একটা দেশের কোনোদিন উন্নত হয়? ডাক্তাররা ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারদের উপরে, ডাক্তারি প্রফেশন 80% এখন ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারদের উপরে। কারণ ডাক্তাররা, তুমি এখন যাও, সাথে সাথে কোনো কিছু বলার সাথে সাথে মাথা নিচু করে কতগুলো টেস্ট দিয়ে দেবে। টেস্ট করতে কোথায় যাবা? ইঞ্জিনিয়ারদের কাছেই তো যাবা। মেশিনগুলো তৈরি করে কারা? এরপরে টেস্ট করে নিয়ে আসার পরে এরপরে অপারেশন করতে হবে, যাও থিয়েটারে। এখন কাটাছেঁড়া বাদ দিয়ে অপারেশন করার জন্য লেজার ট্রিটমেন্ট আছে, কোনো কাটাছেঁড়া হবে না, ওই লেজারটা আবিষ্কার করছে কারা? এরপরে মেশিন যেটা সুই টুই দিয়া যেইগুলো তৈরি করে, অপারেশন যা করে, সব কিন্তু ইঞ্জিনিয়ারদের অবদান। ডাক্তাররা এখন শুধু পড়ে আর এইগুলোর সাথে এলাই করে। ওষুধ একটা দেয়, ওষুধ তৈরি হয় কি দিয়ে? ওই মেশিনের মিক্সার, কম্বিনেশন, এর মাত্রা বেশি না কম, সব কিন্তু ইঞ্জিনিয়ারদের হাতে। ওগুলা সব লিটপাস টেস্ট করা, তারপরে এর মাত্রা বাড়ায় কমায় সব কিছু করে। এই যে এখানে বসে আসো,
চারিদিকে যা তাকা ওইগুলো সবই ইঞ্জিনিয়ারদের কন্ট্রিবিউশন। একটা জাতি তখনই দাঁড়ায় যখন সে জাতির ভিতরে ইঞ্জিনিয়ারদের মর্যাদা দেওয়া হয়। আমরা তারিকির উন্নয়নের কথা প্রায় বলি আমি। নাজিমুদ্দিন এরবাকান হচ্ছে তার দিক নির্দেশক। নাজিমুদ্দিন এরবাকান তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি যখন জার্মানিতে পড়াশোনা করেছেন, এত বেশি রিসার্চ করতেন তিনি, তাকে জার্মান অনেক টাকা পয়সা দিয়ে রেখে দিতে চেয়েছিল, তিনি থাকেন নাই, দেশের জন্য তিনি চলে আসছেন। আসার পরে মিল্লি গুরুশ প্রতিষ্ঠান তৈরি করলেন। এরপরে সেখানে মেশিন উৎপাদন করলেন। তিনি দেখলেন যে আমরা বাইরে থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে যে মেশিনগুলো কিনে নিয়ে আসি, এগুলো যদি আমরা নিজেরা উৎপাদন করতে পারি তাহলে বিদেশে আমাদের যে টাকা চলে যায় এই টাকাগুলো আর চলে যাবে না। আমাদের দেশের সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র কি জানো তোমরা? বলো তো কেউ একজন। হ্যাঁ, না এটা ভুল জানো তোমরা। রেমিটেন্স হচ্ছে সবচেয়ে বড় আয়ের ক্ষেত্র। গার্মেন্টস আয়ের ক্ষেত্র বড় না। কেন বড় না? বাংলাদেশের রেমিটেন্স থেকে যা আয় হয় তা বাংলাদেশেই থেকে যায়, গার্মেন্টস থেকে যা আয় হয় তা বাংলাদেশে থাকে না। ধরো গার্মেন্টস থেকে বাংলাদেশে অ্যাভারেজে 22 বা 23 বিলিয়ন ডলার আয় হয়। এই 23 বিলিয়ন ডলার আয়টা বাংলাদেশেই থেকে গেলে আলহামদুলিল্লাহ, এটা বড় সেক্টর ছিল। কিন্তু এই বাংলাদেশের ওই যে গার্মেন্টসের ফ্যাক্টরিগুলোতে যেয়ে দেখবা এখানে সুতা তৈরি হয়। সুতা লাগে না? সুতা কোথা থেকে আসে? সুইডেন থেকে নিয়ে আসে, থাইল্যান্ড থেকে নিয়ে আসে, বিভিন্ন দেশ থেকে কিনে নিয়ে আসতে হয়। এরপরে যে মেশিনগুলো চালায় ওইখানে উৎপাদন করে, সেই মেশিন দেশে উৎপন্ন হয় না, সব মেশিন বিদেশ থেকে নিয়ে আসতে হয়। এরপরে যে কালার করে ওই কালারগুলো বিদেশ থেকে, নিটওয়্যার, ডাইং, ওভেন যা কিছু করতে হয় সব বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয়, আমদানি করতে হয়। এখন আমি বিদেশ থেকে যা আমদানি করি তার যে মূল্য, এগুলো প্রায় 18 থেকে 20 বিলিয়ন ডলার হচ্ছে তার মূল্য। আর আমি এই দেশে প্রসেস করি একটা মেশিনারি তো আমার নাই, সুতা আমার নাই, কালার কম্বিনেশন আমার নাই, সব কিছুই আমার নাই, সব বিদেশ থেকে আনতে হয়। এখানে শুধু প্রসেসিং হয়, সস্তা শ্রম আছে শুধুমাত্র আমার। এরপরে আমি বিদেশে, ইউরোপে আমার এই পোশাকগুলো বিক্রি করি। আমার কিনতে খরচ হয় 20 টাকা, বিক্রি করি 24 টাকায়। থাকে কয় টাকা? এই 60 টাকা হচ্ছে 4 বিলিয়ন ডলার মূলত আমার দেশে থাকে, যেটা দিয়ে শ্রমিকের বেতন হয় আর বড় বড় কোম্পানিগুলোর মালিকেরা মূলধন তারা সংগ্রহ করে। এই হচ্ছে আমার দেশের উৎপাদনের অবস্থা। মেশিন যদি আমার দেশে তৈরি হতো তাহলে তাদের দিকে আমাদের ওই টাকাগুলো দেয়া লাগতো না, বিদেশে খালি বিক্রি করতাম আর সব টাকা জমা হইতো। এদেশের মাথাপিছু আয় অনেক বেড়ে যেত, এদেশের জীবনযাত্রার মান অনেক বেড়ে যেত। তখন তার কি চিন্তা করলো? পৃথিবীকে যদি শাসন করতে হয় তাহলে আবিষ্কারের দিকে যেতে হবে। মিল্লি গুরুশ মেশিন আবিষ্কার করলো, সরকারের কাছে বলল যে তোমাদের বিদেশ থেকে আর মেশিন কিনতে হবে না, মেশিন আমরা বানাই ফেলছি, মোটর আমরা বানাই ফেলছি। তখন করাপ্টেড, দুর্নীতিবাজ রাজনীতিবিদ যারা তার্কিতে ছিল তারা বলল যে না 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 না, তোমার মেশিন বানাইতে অনেক বেশি খরচ হয়। কত বেশি খরচ হয়? 1 টাকা 2 টাকা করে বেশি খরচ হয়। হ্যাঁ, এই কারণে আমরা আমেরিকা থেকে আনবো, তোমার মেশিন নিব না। কেন এটা বলে? কারণ মেশিন আনতে গেলে ওই বিদেশে টেন্ডার হয় না, ওই টেন্ডার থেকে টেন্ডার পায় কারা? ওই রাজনীতিবিদরা, রাজনীতিবিদের বাপ, দাদা, নানা, খালা, চাচা, মামা সবাই এক একটা কোম্পানি খুলে বসে, তারা ওই টেন্ডারগুলো নেয়। বিদেশ থেকে মালামাল আনা নেওয়ার নাম বলে তারা কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরে। যখন দেশি কোম্পানি থেকে এগুলো কিনবে তখন এত টাকা তো আর পকেটে ভরতে পারবে না। তোমরা জানো এই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি আছে 24,000 মেগাওয়াট। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হয় 16,000 মেগাওয়াট। 8,000 মেগাওয়াট ক্যাপাসিটি আছে কিন্তু উৎপাদন করে না। প্রতি বছর ক্যাপাসিটি চার্জ বাবদ কোটি কোটি টাকা এই বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা থেকে পরিশোধ করা হয়। অথচ আদনি গ্রুপ থেকে, ভারতের আদনি গ্রুপ থেকে অতিরিক্ত দামে বাংলাদেশে উৎপাদন করতে 5 টাকা খরচ হয়, আদনি গ্রুপের কাছ থেকে 13 টাকা, 14 টাকা, 8 টাকা, 7 টাকা এরকম দামে বিদ্যুৎ কিনে নিয়ে আসা হয়। কতটা খারাপ এদেশের আওয়ামী ফ্যাসিবাদ ছিল। আর যারা ইসলামী মূল্যবোধ লালন করে না, সামনে ক্ষমতায় আসলে ঠিক একই চরিত্র তাদেরও হবে। তারাও এই জন্যই রাজনীতি করে, পকেট ভরার জন্য, অন্য কোনো কিছুর জন্য না। এগুলো ছাত্র শিবির বলে বিদায় চোখের শুল হয়ে গেছি আমরা। 15 বছর আমাদের মারছে, কাটছে, গুম করছে, আমাদের দেশ থেকে বের করে দিছে, যা ইচ্ছা তাই করছে। আমাদের রক্ত থাকার আগ পর্যন্ত শরীরে এবং চোখ যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়ে আমরা এই কথাগুলো বলবো এবং বলেই যাব। কারণ আমার দেশকে আমি ভালোবাসি। আমাদের রাজাকার বলো, আলবদর বলো, ছাত্রদের থেকে আমাদের ওইগুলো বলে আর আলাদা করা যাবে না। ওই যুগ শেষ হয়ে গেছে, ছাত্ররা এখন কনসাস, ওয়েল কনসাস। আমরা স্পষ্ট বক্তব্য রাখছি, দেশের সাথে এইসব প্রতারণা বন্ধ করতে হবে। আদনি গ্রুপ থেকে অতিরিক্ত দামে যে বিদ্যুৎগুলো কেনা হয়েছে, এই বিদ্যুৎ অতিরিক্ত দামে কিনতে গিয়ে যে সাবসিডি দেওয়া হয়েছে, এগুলো সব জনগণের ট্যাক্সের টাকা দিয়ে করা হয়েছে। অথচ আমার দারিদ্র পীড়িত জনগণের
মানুষের কাছে যে পরিমাণে অর্থ সহায়তা দেওয়া দরকার ছিল তা না দিয়ে লুটপাট করে দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করে আজ তারা গোষ্ঠী জ্ঞাতি সহ সব ভারতে পলাইছে। তাদের সেকেন্ড হোম তৈরি করছে ইউরোপ আমেরিকায়, আলিশান জীবনযাপন করছে সেখানে, পালায় চলে গিয়ে দেশকে ভালোবাসে না। সন্তানরা আগে থেকেই বিদেশে সব লেখাপড়া করে, রাজনীতিবিদের সন্তান। তোমার দেশেও দেখবা সামনে যারা নির্বাচন করতে আসবে তোমাদের কিছু কিছু রাজনীতিবিদদের চরিত্র দেখবা, ব্যবসা করে এই জায়গা, খায় দায় এই জায়গা, কিন্তু তারা সন্তানগুলোকে সব বিদেশে পাঠায় দিচ্ছে। একটু পেটে ব্যথা হইলেই বিদেশে চিকিৎসার জন্য চলে যাচ্ছে। এদেরকে চিনে চিনে রাখতে হবে এবং সমাজে এদের বিরুদ্ধে কথা তুলতে হবে যে দেশকে ভালোবাসো, দেশে চিকিৎসা নাও, দেশের জন্য করো। বিদেশে গিয়ে সব কিছু করলে আমাদের শিক্ষা ভালো বানাও না কেন, আমাদের অর্থ ব্যবস্থা ভালো বানাও না কেন, তোমার সন্তানকে শুধু বিদেশে পড়াইতে যাও কেন? তোমাদের মতো রাজনীতিবিদদের আমাদের আর দরকার নেই। এগুলো একেবারে বুকে হাত দিয়ে এখন বুক ফুটে এই কথাগুলো বলতে হবে যে দুর্নীতির আখড়াগুলো আজকে করা হয়েছে। নাজিমুদ্দিন এরবাকান তখন বলেছিল যে আমরা তো আমার দেশের জন্য উৎপাদন করছি, একটু বেশি টাকা খরচ করে নিলে কি হয়? তখন রাজনীতিবিদরা বলছে না না না, এত টাকা দিয়ে কিনবো কেন, জনগণের ক্ষতি হবে, হ্যান হবে ত্যান হবে। জনগণকে উস্কাই দিচ্ছে। জনগণ তো অত বুঝে না, উস্কে যায়, বলে হ্যাঁ ঠিকই তো, কম টাকায় উৎপাদন করতে না পারলে তোমার কাছ থেকে বেশি টাকায় কিনবে কেন, এইটুকুই শিখাচ্ছে। এরপরে নাজিমুদ্দিন এরবাকান বলল যে ঠিক আছে আমাকে সময় দাও, আমি কম টাকায় উৎপাদন করে দেখাই দিব তোমাদের। তখন বিদেশ থেকে কিনতে যা খরচ হয় তার চাইতে কম টাকায় সে মেশিন উৎপাদন করলো। তাও যে কত ষড়যন্ত্র, তাকে উৎপাদন করতে দিবে না, কাঁচামাল কিনতে দিবে না, কাঁচামাল তৈরি করতে দেয় না। এরপরে মিল্লি গ্রুপ প্রতিষ্ঠান তৈরি করে টোটাল তার্কিতে একটা বিপ্লব সাধন করে ফেলেছিল নাজিমুদ্দিন এরবাকান। কারণ দেশের অর্থ দেশে থাকা, মেশিনারি উৎপাদন করার কারণে নিজস্ব সাবমেরিন কেবল, এরপরে নিজস্ব প্রযুক্তি দিয়ে তাদের অ্যান্টিব্যালাস্টিক মিসাইল তারা তৈরি করলো, তাদের নিউক্লিয়াস ওয়েপন্স তৈরি করলো। আজকে তার্কি পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবার নিজেকে তৈরি করতে পেরেছে। যে জাতি উন্নতি করতে চায় সে জাতির ইঞ্জিনিয়ারিং সেক্টরে ডেভেলপমেন্ট ছাড়া কশ্চিনকালেও উন্নতি করা সম্ভব না। তোমাদেরকে এই জাতি গুরুত্ব দেয় না। আমরা আমাদের শিক্ষা প্রস্তাবনা 30 দফায় ছাত্র শিবিরের পক্ষ থেকে রাষ্ট্রকে বারবার বলছি, এদেশের কারিগরি শিক্ষাকে যতক্ষণ পর্যন্ত গুরুত্ব দিবেন না, কারিগরি শিক্ষায় উন্নত হওয়ার সাথে সাথে দেশ উন্নত হয়, যতক্ষণ পর্যন্ত অবহেলা করবেন আপনারা এ জাতির শত্রু হিসেবে পরিগণিত হবেন। আমরা এখানে যারা আছি, তোমাদের এই যে ডিপ্লোমা পড়াশোনা করছো, একটু মন দিয়ে পড়ো আল্লাহর রাস্তায়। 3.5 উপরে যখন তোমাদের সিজিপিএটা উঠবে, তোমাদের জন্য অনেকগুলো স্কোপ ফাঁকা হয়ে যায়। তুমি এই দেশে হয়তো ডিপ্লোমা পড়ার পরে বিএসসি তোমার পড়ার সুযোগটা একটা ইউনিভার্সিটিতে দিয়েছে, এইখানে না পড়তে পারলে তোমার জীবন শেষ হয়ে গেল না। তুমি এখন থেকে চিন্তা ভাবনা করো। তুমি বিদেশে, আমি দেখেছি ডিপ্লোমায় পড়াশোনা করার পরে লক্ষ লক্ষ ছাত্র বিদেশে চলে যাচ্ছে। সরকারের এই সুযোগগুলো আছে। চায়নায় তুমি যদি যাও তাহলে তুমি ডিপ্লোমা আমি বললাম জার্মান, জাপান, সাউথ কোরিয়া, চায়না, এরপরে সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, ইতালি, ফ্রান্স, স্পেন, এই দেশগুলো কারিগরি শিক্ষার প্রতি এত বেশি গুরুত্ব দেয়। শুধুমাত্র তুমি ইউরোপের জন্য ইংরেজি ভাষাটা যদি জানো, চায়নার জন্য যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানো, জাপানের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যদি জানো, সেইখানে তোমাকে স্কলারশিপ দিয়ে গভর্নমেন্ট টাকা পয়সা দিয়ে নিয়ে পড়াবে। অতিরিক্ত যে টাকা পাবা তা দিয়ে তোমার পরিবারে তুমি পাঠাতে পারবা। এরপরে লেখাপড়া শেষ করার পরে একটা চাকরিও তোমাকে সেখানে বন্দোবস্ত করে দেবে। তাহলে তোমার জন্য একটা টার্গেট ফিক্স করো। তুমি যদি বিদেশে যেতে চাও, ডিপ্লোমার শেষের 3rd ইয়ার থেকে 2nd ইয়ার থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখো, ইংরেজিটা শেখো, যে কোনো একটা ভাষা তুমি শেখার চেষ্টা করো। এরপরে তুমি যদি দেখো তোমার ডুয়েটে চান্স হচ্ছে না, দেশে বিএসসি পড়া অনেক টাকা খরচ, তুমি এত টাকা বেয়ার করতে পারছো না, বিদেশের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করো। ইসলামী ছাত্র শিবির তোমাকে সহযোগিতা করবে। বিদেশে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে স্কলারশিপ ম্যানেজ করতে হয়, কিভাবে বিদেশে গিয়ে থাকা খাওয়া সব বিষয়ে আল্লাহ রহমতে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা সারা পৃথিবীর সব দেশে আছে। তোমাকে সহযোগিতা করার জন্য আমরা বসে আছি, কারণ আমরা আমার দেশকে ভালোবাসি। আমার দেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সন্তানকে আমরা ভালোবাসি। তাদেরকে ভিশন দেখাতে পছন্দ করি, তাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দিতে আমরা পছন্দ করি। আমরা আশা করি তোমাদের সামনের এই দিনগুলোকে যেন আরও মসৃণ করার জন্য নিজেদের ক্যাপাসিটিকে তোমরা এখন থেকে বিল্ড আপ করতে পারো। পারবা না? নাকি ফার্স্ট ইয়ার থেকে গোলমেলে পরিবেশ সৃষ্টি করবা? পড়ো, কম্পিউটার সায়েন্সে পড়ো, ইলেকট্রিক্যালে পড়ো, গার্মেন্টসের ওই সেক্টরে পড়ো, যে পড়াশোনাই করো দয়া করে কাজটা শেখার চেষ্টা করো।
প্রচুর চাকরির ক্ষেত্র, ডিপ্লোমা পড়ে বেকারের পরিমাণ 5%ও না, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে বেকারের পরিমাণ 15-20% ছাড়িয়ে যায়। তাহলে ডিপ্লোমা পড়া ছাত্রের পরিমাণ বাংলাদেশে যত বাড়ছে, চাকরির সেক্টর কিন্তু বাংলাদেশে আছে, একেবারে নাই তা না, কিন্তু তোমাকে শুধু রেজাল্ট দিয়ে কেউ চাকরি দেবে না। বেসরকারি কোম্পানিগুলো দেখে তোমার দক্ষতা আছে কিনা। এই কারণে আল্লাহর হস্তে ফার্স্ট ইয়ারে যাওয়ার পরে ক্যাম্পাসে অনেক স্লোগান তুমি দেখতে পাবা, চোখ ধাঁধানো, বুক ফাটানো, মুখ ফুলানো, অনেক স্লোগান তোমাকে আকর্ষিত করবে। অনেক বড় ভাইয়ারা পেছনে পেছনে ছোটানোর জন্য বলবে, অনেক রাজনৈতিক রঙিন স্বপ্ন তোমাকে দেখাবে, দিন শেষে তোমাকে ব্যবহার করে পেছন দিক থেকে সব ফুটে পালায় চলে যাবে। তোমারে নিয়ে লোক ভারী করে তার দলে, আর সে তার পদ বাগায় নেওয়ার চেষ্টা করে, দলের ভারী হইতে থাকে, পদ বাড়তে থাকে। সাবধান হয়ে যাও, নিজের সময়টাকে অপব্যয় করো না। যৌবনের এই সময়টা তোমার জন্য খুবই মূল্যবান একটা সময়। আমি আশা করি তোমরা তোমাদের সেই সময়কে যথাযথভাবে ব্যবহার করবা ইনশাআল্লাহ। তোমাদের কিছু প্রশ্ন ছিল, আমি 2-1টা প্রশ্নের উত্তর দিয়ে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছে, জনাব আমার প্রশ্ন হচ্ছে, আসছে আগামী সংসদ নির্বাচনে যদি জামাত শিবির জিতে যায় তাহলে শরিয়া প্রতিষ্ঠা করবে, আর যদি করে তাহলে এই শরিয়া প্রতিষ্ঠার পদ্ধতি কি হবে, কেমনে হবে? শিবির তো আর ক্ষমতায় যাবে না, জামাত যাবে ক্ষমতায়, কারণ শিবির তো আর ইলেকশন করে না। যে আইন এই একটা সমাজ ব্যবস্থায় প্রচলিত থাকলে সেই সমাজ ব্যবস্থায় মানুষ মানবিক মর্যাদা সম্পন্ন হয়। আজকে ওই যে লোকটার কথা বললাম যে মাথায় হঠাৎ করে একটা বেয়ারিং পরে মৃত্যুবরণ করছে, শরিয়া আইন যদি সেই যেখানে থাকতো অন্তত 100 কোটি টাকা সে পাইতো, কারণ তাকে অন্তত ওই এরকম আকস্মিক মৃত্যুবরণ করলে, যার কারণে মৃত্যুবরণ করছে তাকে ইসলামী শরিয়া অনুযায়ী 100টা উট দিতে হবে, যার বাংলাদেশের বাজার মূল্য কিন্তু অনেক টাকা। কিন্তু বাংলাদেশে শরিয়া আইন নাই, তাই এই সুযোগটা পাচ্ছ না। শরিয়াতের অনেক আইন বাংলাদেশের লয়ে আছে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন নাই। শরিয়াত বলতে আমরা বুঝি হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা একমাত্র শরিয়াত না। শরিয়াতের 2টা ফরমেশন, মাইক্রো লেভেল, ম্যাক্রো লেভেল। মাইক্রো লেভেল হচ্ছে আমি জাকাত দিব, এটা শরিয়াত। আমি হজ করব, এটা শরিয়াত। আমি ওজনে কম দিব না, এটা শরিয়াত। এতিমের সম্পদ ভক্ষণ করব না, এটা শরিয়াত। ঘুষ খাবো না, শরিয়াত। জেনা করব না, শরিয়াত। এখন আমরা তো ইন্ডিভিজুয়াল লেভেলে এই শরিয়তগুলো মানি না, এইগুলোকে আরও বেশি প্যাট্রোনাইজ করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, সুদ নষ্ট হয়ে যাবে, সুদ ধ্বংস করে দেওয়া হবে। ইসলামিক ব্যাংকিং সিস্টেম, ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেমের সাথে এইগুলোকে এলাই করে এইটাকে একটা জাকাত ভিত্তিক ইসলামিক ফরমেশনের দিকে নিয়ে যাওয়া হবে। ইসলাম যেগুলোকে হারাম ঘোষণা করেছে কল্যাণ রাষ্ট্রে, সেগুলো হারাম হবে, যেহেতু ইসলাম আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান এবং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনই জানেন এই মানুষের জন্য সবচেয়ে পারফেক্ট আইন কোনটা। মানুষের জন্য আইন করে তার সুবিধার জন্য, তার সুবিধা শেষ আইন বদলাই ফেলে। আজকে একজনের জন্য আইন, কালকে আরেকজনের জন্য আরেকটা আইন তারা তৈরি করে। দমন নিপীড়নের হাতিয়ার হিসেবে তারা মানব রচিত আইন তৈরি করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য যে আইন দিয়েছে, এই আইন হচ্ছে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইন। সুতরাং এই আইন অনুযায়ী যদি বিচার ফয়সালা হয়, সমাজ পরিচালনা হয়, রাষ্ট্র পরিচালনা হয়, সেটাই হচ্ছে আমাদের জন্য, মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় গেলে ধারাবাহিকভাবে শরিয়াতের যে বিধিবিধানগুলো আছে এগুলো রাষ্ট্রীয় পর্যায়ে আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করবে, এবং আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছু আমরা মেনে চলি সেগুলো আরও বেশি ইমপ্লিমেন্টেশন করা হবে। বাংলাদেশ সরকারের কিন্তু জাকাত ফান্ড আছে, জাকাত ফাউন্ডেশন আলাদা তৈরি করা আছে, কিন্তু রাষ্ট্রের অর্থনীতির সাথে জাকাতকে কিভাবে মিলিয়ে একটা কল্যাণমুখী অর্থ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, সেই দিকে কিন্তু আমাদের রাষ্ট্রের খেয়াল খুশি নাই। যদি এটা করা যেত তাহলে এই দেশের সমীক্ষা করে দেখা হয়েছে 2 বছরের ব্যবধানে এই দেশে আর কোনো দারিদ্র মানুষের বসবাস হওয়ার কথা না। কারণ জাকাত হচ্ছে 2.5% সবাই দিতে বাধ্য, আর এই দেশে 75% ট্যাক্স দেওয়ার সক্ষম ব্যক্তি ট্যাক্স দেয় না, ট্যাক্স ফাঁকি দেয়। জাকাত কেউ ফাঁকি দিতে পারবে? যদি কেউ জাকাত ফাঁকি দেয় তার বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ ঘোষণা করছে। তার মতে একজন শান্তশিষ্ট সাহাবী যুদ্ধ ঘোষণা করে দিছে, জাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ। সব ধনী ব্যক্তিরা 2.5% জাকাত দিবে, আর সেই জাকাত ব্যয় হবে গরিবের পেছনে। গরিবের পেছনে মানে লাইন ধরে খালি জাকাতের রিলিফের মাল নেবে না, জাকাতের শাড়ি চুরি নেবে না। যে ঘরে যা প্রয়োজন তাকে ট্রেনিং দিয়ে, তাকে স্বাবলম্বী করে ওই জাকাতের অর্থ ব্যয় করা হচ্ছে ইসলামী অর্থনীতির মূল কাঠামো। এই কাঠামোর উপরে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনীতি দাঁড়িয়েছিল বিদায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধজাহান শাসন করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর অর্ধেক শাসন করতো। খালি বাংলাদেশের মতো এরকম ছোট্ট রাষ্ট্রের কথা বলছি না, এই ছোট্ট রাষ্ট্রে তো এগুলো বাস্তবায়ন করা মামুলি ব্যাপার।
এমন একটা অর্থ ব্যবস্থা চালু করেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তখন ঝুড়িতে করে একজন মানুষ ঘুরে বেড়াচ্ছে দিরহাম নিয়ে, এইটা জাকাতের দিরহাম দেয়ার লোক পাচ্ছে না। ঘুরতে ঘুরতে দেখলো একটা গরিব মানুষের মতো উস্কো শুষ্ক চুল, একটু কাপড়টা একটু পুরাতন মনে হচ্ছে, তার কাছে গিয়ে বলছে, ভাই তুমি আমারে বাঁচাও, আমি তোমারই খুঁজতেছিলাম, আমার কাছে জাকাতের অনেক টাকা আছে, তুমি একটু নেও, নিয়ে আমারে মুক্ত করো। ওই ব্যক্তি বলতেছে, তোমার থলের মধ্যে কয় টাকা আছে? আমার পেছনে যে থলে ওর চাইতে বেশি টাকা আছে, আমিও খুঁজতেছি, জাকাতের টাকা দেবো, লোক খুঁজে পাচ্ছি না। কোষাগার উন্মুক্ত করে দেয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় বলা হয়েছে যে দারিদ্র কোনো মানুষ যার অভাব রয়েছে, সে এসে কোষাগার থেকে তার প্রয়োজন মতো সকল কিছুই গ্রহণ করে নিয়ে যেতে পারো, কিন্তু লোক খুঁজে পাওয়া যেত না। এমন সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল। এই সমাজ ব্যবস্থার নামই হচ্ছে শরিয়তি সমাজ, কল্যাণ রাষ্ট্র। এটা ভয় পাওয়ার কিছু নাই। পশ্চিমারা আমাদের এই কল্যাণ রাষ্ট্র বলতে বুঝাইছে হাত কাটা আর বোরকা পরা। হাত কাটা আর বোরকা পরা তো কল্যাণ রাষ্ট্রের নমুনা না, এগুলো হাজারো হাজারো আইনের মধ্যে ছোট্ট একটা আইন, এরও অনেকগুলো সেক্টর আছে, স্তর আছে এটার বাস্তবায়ন। আমার বাংলাদেশের আইনেও তো আছে ফাঁসি, আমার বাংলাদেশের আইনেও তো জেল জুলুম আছে, অনেক কিছুই আছে। এটা নিয়ে ভয় পাই না তো আমরা। শরীয়ত মানে একেবারে কনস্পাইরেসি করে পশ্চিমারা আমাদের উপরে এমন একটা ষড়যন্ত্র চাপা হয়েছে, এটা কল্পনাতীত। এর ব্যাপারে মুসলমানের সন্তানদেরকে সচেতন থাকতে হবে, কোরআন হাদিস বেশি করে অধ্যয়ন করতে হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছে শিবির কি নিয়ে কাজ করে এবং শিবিরকে নিয়ে কেউ রক কাটা বলে কেন? শিবির কাজ করে মানুষকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে। আমাদের প্রথম দফার মধ্যে বলা হয়েছে তরুণ ছাত্র সমাজের মাঝে ইসলামী দাওয়াতি কাজ করব আমরা। আর শিবিরকে রক কাটা বলে কারণ অন্য কোনো উসিলা তো পায় না। শিবিরকে তো বলতে পারে না তুই চরিত্রহীন, শিবিরকে বলতে পারে না তুই ধর্ষক, তুই ছিনতাইকারী, সাদাবাজি। এখন দিন শেষে যেটা শিবির করে না ওই জিনিসটা বলে মানুষ থেকে শিবিরকে আলাদা করার চেষ্টা করে। তো রংপুরে এই প্রশ্ন করলে আমি বলি যে রংপুরে কার রক কাটছে? রংপুরের ছাত্ররা খুঁজে পায় না, বলে ওটা রাজশাহীতে শুনছি। রাজশাহীতে গিয়ে একই প্রশ্ন আমাকে করছে। আমি বলছি তো রাজশাহী কার রক কাটছে? বলছে না ওগুলো চিটাগাঙে শুনছি। চিটাগাঙে একই প্রশ্ন করছে। আমি বলছি কার রক কাটছে? বলছে না ওইগুলো সিলেটের দিকে কাটে। ও যে কোন জায়গা কাটে বাংলাদেশের কোথাও আর খুঁজে পায় না। 13 সালে এগুলো প্রথম আলো ষড়যন্ত্র করে একটা রিপোর্ট করছিল 13 সালে। এই ষড়যন্ত্রমূলক রিপোর্ট করার পরে তারা বলছিল শিবিরের কিছু ভাইয়েরা মানে কিছু লোক, তাদের নাম কি, পুলিশ তাদের গ্রেপ্তার করেনি কেন? আওয়ামী লীগের আমলে তো গ্রেপ্তার করার কথা ছিল, কিন্তু করে নাই কেন? এত স্বজন প্রীতি কি আওয়ামী লীগের সাথে আমাদের ছিল? আওয়ামী লীগের সময় আমাদের টোটাল 31% গুম করেছে। বিএমপির ছাত্রদল, জাতি দল, যুব দল, বিএমপি সব মিলে 35%, আর একা ইসলামী ছাত্র শিবিরের 31% গুমের শিকার হয়েছে। সুতরাং আওয়ামী লীগের সাথে আমাদের সখ্যতা ছিল না, কিন্তু তারা কোনো প্রমাণ পায় না। এটা মিথ্যা একটা প্রোপাগান্ডা। এই প্রথম আলো আর ডেইলি স্টার একটা দালাল পত্রিকা দিল্লির, এই ডেইলি স্টার দালাল পত্রিকাগুলো এরকম ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সাথে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত তারা করেছে। আশা করি সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না ইনশাআল্লাহ। আর সর্বশেষ আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ জানাবো, প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর একটি জীবন দান করেছেন। এই জীবনের মর্মার্থটা যেন আমরা বুঝতে পারি। নিজেকে যদি আমি চিনতে পারি তাহলে আমি এই সমাজ ব্যবস্থায় অবদান রাখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকটা ব্যক্তিরই একথা জেনে রাখা উচিত সে আগামী দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। আর জেনে রাখো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো না কেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সম্মুখ অবগত। আমরা যা খারাপ কাজ করি আর ভালো কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু লিখে রাখছেন। সেদিন কিয়ামতের ময়দানে আমার বিচার ফয়সালার সময় যখন আমাকে দণ্ডায়মান করা হবে, সেদিন আমার আমলনামাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সেদিন পেশ করা হবে। সূরা লোকমানের মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে একটা উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকুম মিসকালা হাব্বাতিম মিন খরদাল ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার প্রিয় বৎস, জেনে রাখো যদি একটা শস্য দানা এটা যদি পৃথিবীর কোনো প্রস্তর পাথর গর্ভের মধ্যে লুকায়িত থাকে, অথবা আসমানের কোনো জায়গায় যদি এটা লুকায়িত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা এনে হাজির করতেও সক্ষম। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিঃসন্দেহে আল্লাহ এত বেশি সূক্ষ্মদর্শী। সুতরাং তুমি যে গুনাহের কাজ করো, তুমি যদি মনে করো সা আমা ইয়াহকুমুন,
তুমি এই গুনাহের কাজ করে অনেক দূর চলে যাবা। আল্লাহ বলছেন তোমরা বড় খারাপ সিদ্ধান্ত নিয়ে বসে আছো। আল্লাহর হস্তে এই যৌবনের এই যুবক বয়সটা আল্লাহর কাছে এত মূল্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। আল্লাহ রাসূল বলেছেন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বনি আদম এক পাও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছো। আর একটা প্রশ্ন হচ্ছে তুমি তোমার জীবনকে কোন পথে অতিবাহিত করেছো, কোন পথে আয় করেছো, কোন পথে ব্যয় করেছো। যা তোমাকে জানানো হয়েছে সে অনুযায়ী তুমি আমল করেছো কিনা। আর রাসূল বলেছেন সেদিন আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে আল্লাহ স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যে তার যৌবনের এই সময় উত্তাল তরঙ্গের উর্নিমালার এই সময়গুলোতে আল্লাহর ইবাদতে সেজদায় অবনত চিত্তে মস্তিষ্ককে আল্লাহর সামনে অবনত করে। আল্লাহ রব্বুল আলামিন সেই যুবকদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন, আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য 1 বিঘা উপরে থাকবে, মানুষের মগজ টকবক করে ফুটতে থাকবে। সেই দিনকে আমরা ভয় করি। ওয়াত্তাকু ইয়াউমান লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেদিন কোনো ব্যক্তির কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমাইযিল লিল্লাহ, সেদিন একমাত্র মহা পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালাই বাস্তবায়ন হবে। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে যারা যুবক হিসেবে উপস্থিত হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ দিয়েছে একটা গাইডলাইন। মানুষ এগুলো বুঝে না, এগুলো পড়ে না। না পড়ার কারণে মৃত্যু তাকে কাছে যখন সন্নিকটে চলে আসে, এরপরে সে বুঝতে পারে না কোনটা তার জন্য সঠিক, কোনটা ব্যাঠিক। কোরআন হচ্ছে মানবতার জন্য হেদায়েতের গ্রন্থ। এই হেদায়েতের গ্রন্থটা আমাদের একটু পড়া দরকার। ইসলামী ছাত্র শিবির সেই গ্রন্থের দিকে তোমাদেরকে আহ্বান জানাই। জীবনে কেন তোমাকে এই পৃথিবীতে আনা হলো, কেনই বা তোমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তোমার দাদার নাম তোমার জানা আছে, কিন্তু তোমার দাদার বাবার নাম তো তুমি জানো না। আবার তুমি মৃত্যুবরণ করলে এই পৃথিবীর ইতিহাস থেকে 50 বছরের ব্যবধানে তুমিও হারিয়ে যাবা, তোমার নামও এই পৃথিবীর কেউ স্মরণ রাখবে না। কিন্তু এই পৃথিবী শুধু তাদেরকেই স্মরণ রাখে তারা তাদের কর্মের মাধ্যমে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে, যারা এই দ্বীন ইসলামের পথে চলে এবং সদকায়ে জারিয়ার কিছু কাজ করে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে সেই স্বাচ্ছন্দ্য বাণীর দিকে আহ্বান জানায়। এসো আমরা সবাই মিলে উম্মাহের জন্য কাজ করি। মুসলমান প্রত্যেকেই একটা দেহের মতো, আমরা পৃথিবীর সকল মানুষকে ওন করি। আমরা আমাদের দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির মহান লক্ষ্যকে সামনে নিয়ে, এই ভিশনকে সামনে নিয়ে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। তোমাদেরকে সেই আঙিনায় আমরা আহ্বান জানাই। তোমাদের ভবিষ্যতের জন্য প্রতিটা চলার পথে ইসলামী ছাত্র শিবির তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই ভাইয়েরা তোমাদের পাশে দাঁড়াবে। আমরা তোমাদের কাছে কোনো কিছু চাই না। এই আন্দোলনের এই ডাকে সাড়া দিয়ে তোমরা যদি আসো, তোমাদের নিজস্ব মুক্তি তোমরা করতে পারবা। ইসলামী ছাত্র শিবির কোনো ভাই ব্যক্তিগতভাবে তোমাদেরকে এই পথে ডেকে তোমাদের কাছ থেকে 4 আনা পয়সাও গ্রহণ করবে না। তোমাদেরকে নিয়ে আমরা ভাবি, কারণ আমরা এই বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি। এদেশের সার্বভৌমত্বকে আমরা ওন করি। এই দেশের মাটিকে যারা খামচে ধরতে চায়, সেই বিদেশি শকুনরা আজকে লাল সবুজের পতাকাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছে। তার বিরুদ্ধে আজকে জাতিকে সজাগ হতে হবে, জাগ্রত হতে হবে। যুবকরা হচ্ছে একটা জাতির পায়োনিয়ার। এই যুবকেরা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। সুতরাং পরিবর্তনের স্লোগান আমাদের সামনে নিয়ে এই জাতির কর্ণধার হিসেবে আগামীর দিনগুলোকে আমাদের গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে। আমরা এখনো যদি আবেগ অনুভূতি নিয়ে বসে থাকি আর চিন্তা করি রাত পোহাবার কত দেরি, পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি বাস তুলে আমি দাঁড়টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। এরকম রাত পোহাবার দেরি হতাশায় নিমজ্জিত হয়ে যদি একটা জাতি পতিত হয়, তাহলে কখনোই সে জাতির পরিবর্তন হয় না। আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা দীপ্ত কণ্ঠে কবি নজরুলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত ও বাধার বিন্ধ্যাচল। আমরা সকল অন্ধকার বিদূরিত করে এই সমাজ ব্যবস্থাকে আলোর পথ দেখাবো। সবাই একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই জাতিকে গড়ে তুলবো। আমাদের শিক্ষা, আমাদের নৈতিকতা, আমাদের মনন মেধার সমন্বয়ে একটা জাতি গঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে গড়ে ওঠার তৌফিক দান করুন। তোমাদের সুন্দর একটি ভবিষ্যৎ এবং মঙ্গল কামনা করি। তোমাদের ভবিষ্যৎ জীবনে দক্ষতার সাথে এই দেশের সেবায় নিজেদেরকে যাতে নিয়োজিত করতে পারো, সেজন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তোমাদের প্রতি অনেক অনেক বেশি দোয়া
এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।